আসসালামু আলাইকুম। আহ, আমাকে ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে এনশিওর করবেন। আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে এনশিওর করবেন, এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আপনারা স্পষ্টভাবে। আমাকে একটু এনশিওর করবেন আপনারা ঠিকঠাক স্ক্রিন এবং আমার ভয়েস স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু এনশিওর করেন। আজকে আমরা আমাদের ক্লিপস টোফেলের মিনি টেস্ট 1 নম্বরের বাকি 25টা 26 থেকে 50 পর্যন্ত যে এক্সারসাইজগুলো রয়েছে আমরা আজকে সেগুলো পড়ব। এবং ক্লিপস টোফেল আপনারা ক্লিপস টোফেল সম্পর্কে আসলে আর বাড়িয়ে কিছু বলার নেই, কারণ হচ্ছে ক্লিপস টোফেল এটি আপনার এই মুহূর্তে আপনার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনার প্রস্তুতি কিভাবে, আপনার প্রস্তুতি কতটুকু পরিপক্ক হয়েছে এগুলো প্র্যাকটিস করে করে যাচাই করে নেওয়া। এবং এই আপনারা জানেন যে ক্লিপস টোফেলের মধ্যে খুব বেশি কিন্তু গ্রামার আলোচনা নেই। কেন নেই? কারণ ওখানে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে এগুলো থেকেই কিন্তু আপনাদের যে আপনাদের হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামসগুলোতে প্রশ্ন কমন চলে আসে এই রুলসগুলোর মধ্যেই। ঠিক আছে, তো আমরা সেজন্য চেষ্টা করব যে আপনাদের নেক্সট বিষয়, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগেই আমরা চেষ্টা করব আপনাদেরকে ক্লিপস টোফেল এবং আপনাদের যে ব্যারন্স টোফেল রয়েছে এই দুটো টোফেল আদ্যপান্ত শেষ করার চেষ্টা করব। আচ্ছা, আশা করছি আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন। তাহলে আমরা আজকে আমাদের পরবর্তী যে বাক্য, আমাদের ২৬ নাম্বার যে এক্সারসাইজ, আমরা আজকে ২৬ নাম্বার এক্সারসাইজে চলে যাব। আচ্ছা, আজকে আমরা আমাদের ২৬ নাম্বার যে বাক্য, আমরা সেখান থেকেই শুরু করি। আপনার স্ক্রিনে অলরেডি বাক্যটি দেখতে পাচ্ছেন। এটি আমরা গতকালও পড়েছি, বাট আজকে এটা কেন রেখেছি, কারণ এখানে আমরা একটা বিশেষ নিয়ম নিয়ে আলোচনা করব, সেজন্যই আজকের এই বাক্যটি রাখা। আচ্ছা, স্ক্রিনে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য ওয়ার্ক পারফর্মড বাই দিজ অফিসার্স আর নট ওয়ার্থ আওয়ার পেইং দেম অ্যানি লঙ্গার। তাহলে এই যে বাক্যটি, এই বাক্যটির অ্যান্সার কি হবে? গতকালকেই আমরা এটা পড়েছিলাম। এই বাক্যটির অ্যান্সার কি হবে? আপনারা একটু দ্রুত চেষ্টা করবেন যে কমেন্টে অ্যান্সারটা করার জন্য, তাহলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমি বলার আগেই আপনারা যদি অ্যান্সার ধরতে পারেন তাহলেই আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন। তাহলে স্ক্রিনে যে বাক্যটি আছে এটার অ্যান্সার কি? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এই যে পারফর্মড, এই পারফর্মড এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? পারফর্মড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? পারফর্ম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? একটু কাইন্ডলি আমাকে অ্যান্সার করেন। আমি যে, হ্যাঁ, অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে যে অপশন বি। ঠিক আছে, অপশন বি। কেন অপশন বি সেটা আমরা বলবো। তার আগে বলেন, এই যে পারফর্মড, পারফর্মটা কোন পার্টস অফ স্পিচ? পারফর্মড কোন পার্টস অফ স্পিচ? একটু দ্রুত লিখতে হবে। পারফর্মটা কোন পার্টস অফ স্পিচ? পারফর্মড কোন পার্টস অফ স্পিচ হবে?
একটু দ্রুত লিখতে হবে। পারফর্মটা কোন পার্টস অফ স্পিচ? একটু আপনারা অ্যান্সার করেন। আপনারা অ্যান্সার করলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। পারফর্মড কোন পার্টস অফ স্পিচ? নো নো, এটা ভার্ব না। কারণ দেখুন, আমি জানি আপনারা যে এই জায়গাগুলোতে আপনারা ভুল করবেন, সেটা আমি জানি। পারফর্মড এটা ভার্ব না ভাই। ভার্ব এটা কেন ভার্ব না? একটু খেয়াল করুন, একটা ক্লজের মধ্যে কয়টা ভার্ব থাকে? আমরা জানি একটা ক্লজের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং ভার্ব নিয়েই, ফাইনাইট ভার্ব নিয়েই আমরা জানি একটা ক্লজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখুন, এখানে ওয়ার্ক এটা একটা সাবজেক্ট, তাহলে এটাকে যদি আমি সাবজেক্ট ধরি, ভার্ব কোনটা? আচ্ছা, আমি আপনার কথা মতো মেনে নিলাম পারফর্মটা ভার্ব ধরে নিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি আরেকটা ভার্ব আছে, ঠিক আছে, এটাও ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এখন ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এখন আপনি বলবেন যে ভাইয়া তাহলে এখানে যে ইডি আছে, তার মানে এটা V2। আমি ধরে নিলাম আপনার কথা, আপাতত একটুর জন্য ধরে নিলাম আপনার কথাটা ঠিক আছে, সাপোজ। তাহলে একটা ক্লজে আমরা জানি একটা ক্লজের মধ্যে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এখানে তো দুইটা ফাইনাইট ভার্ব হয়ে গেল, এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব। তার মানে বোঝা যাচ্ছে এখানে ক্লজ যেহেতু একটা, এখানে ফাইনাইট ভার্বও একটাই আছে। ঠিক আছে, তার মানে এখানে ভার্ব কোনটা? এই যে আর, এই আরটাই হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করুন, এই যে পারফর্মড, এই পারফর্মটা কি? এই পারফর্মটা হচ্ছে V3, এই পারফর্মটা হচ্ছে V3। ঠিক আছে, আমরা জানি পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এই যে পার্টিসিপল যেটা আমরা দেখতে পাচ্ছি, পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপলটা হচ্ছে এখানে আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আচ্ছা, একটু, আচ্ছা দেখুন, এই যে দ্য ওয়ার্ক, এই বাক্যটি এখানে একটু রিডাকশন হয়েছে। এটা মূলত ছিল আপনার উইচ, দ্য ওয়ার্ক উইচ ইজ, দ্য ওয়ার্ক উইচ ইজ পারফর্মড, দ্য ওয়ার্ক উইচ ইজ পারফর্মড, বাক্যটি মূলত এরকম ছিল। অর্থাৎ এই যে উইচ ইজ পারফর্মড, এটা ছিল আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এটি ছিল অ্যাডজেক্টিভ ক্লজ। কেন এটি অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ কারণ এটি এই যে ওয়ার্ক, এই নাউনটাকে, নাউন ফ্রেজটাকে মডিফাই করছে, এই কারণে এটি ছিল মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তো আমরা জানি রিলেটিভ ক্লজ আমরা তিনটা জায়গায়, রিলেটিভ ক্লজকে আমরা আপনার কেটে ছোট করতে পারি, রিডাকশন করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে ধরেন কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এক নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে এই যে রিলেটিভ ক্লজটা, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা, এই অ্যাডজেক্টিভ ক্লজটা যখন কন্টিনিউয়াস টেন্স হবে, তখন আমরা এটাকে রিডাকশন করতে পারবো। দুই নাম্বার হচ্ছে যখন এটা প্যাসিভ ভয়েস হবে। দুই নাম্বার হলো যখন এটি কি হবে, যখন এটি প্যাসিভ ভয়েস হবে, তখন আমরা এটাকে রিডাকশন করতে পারবো। এবং থার্ড নাম্বার হলো যখন এই যে ভার্বটা, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বের পরে যখন আপনি প্রিপোজিশনাল ফ্রেজ দেখবেন, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ কি দিয়ে শুরু হয়? প্রিপোজিশন দিয়ে শুরু হয়। ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ কি দিয়ে শুরু হয়? আপনার প্রিপোজিশন দিয়ে শুরু হয়। এই যে তিনটা ক্ষেত্রে আপনার অ্যাডজেক্টিভ ক্লজটা যখন এই তিনটা অবস্থায় থাকবে, তখন আমরা ক্লজটাকে রিডাকশন করতে পারবো। ক্লজ রিডাকশন করা মানে হচ্ছে এই যে আপনার ক্লজ মেকার এবং অক্সিলারি ভার্ব, এই দুটো জিনিস ফেলে দেওয়া। ক্লজ মেকার এবং আরেকটা কি? অক্সিলারি ভার্ব, এই দুটো জিনিসকে আপনি ফেলে দিবেন। ফেলে দিলে ক্লজটা রিডাকশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনারা যখন একটি সেন্টেন্স দেখবেন, বিশেষ করে আপনার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, মনে রাখবেন যে একটা ক্লজের মধ্যে, আমরা জানি একটা ক্লজ একটা ফাইনাইট ভার্ব নিয়েই গঠিত হয়। তো যেখানে আপনি দেখবেন যে দুটো ফাইনাইট ভার্ব আছে,
তার মানে সেখানে প্রথমটা কিন্তু ভার্ব না, প্রথমটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার কিনা আপনারা? একটু একটু কমেন্টে লিখেন। বোঝা হলে একটু ডান লিখেন, কষ্ট করে বুঝলে একটু ডান লিখেন। যদি আপনারা এই রিডাকশন ক্লজ, ঠিক আছে, ক্লজ রিডাকশনটা যদি বুঝে আসে তাহলে একটু ডান লিখেন, তাহলে আমরা নেক্সট উদাহরণে এগোবো। একটু ডান লিখেন। একটু ডান লিখেন, যদি এটা আপনাদের বোঝা আসে একটু ডান লিখেন কষ্ট করে। আচ্ছা, আরেকবার একটু বললে ভালো হতো। দেখুন, ক্লজ রিডাকশন, আমি এই শব্দটাই বাদ দিয়ে দিলাম। আমি আপনাদেরকে বলি অ্যাডজেক্টিভ ক্লজ ছোট করা। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ ক্লজ আমরা সবাই চিনি কিনা? অ্যাডজেক্টিভ ক্লজ আমরা সকলেই চিনি। অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? অ্যাডজেক্টিভ ক্লজের আগে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো যখনই আপনি অ্যাডজেক্টিভ ক্লজের আগে কি থাকবে? অবশ্যই একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা, এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা যায়, রিডাকশন করা যায়। ঠিক আছে, অর্থাৎ কেটে ছোট করে ফেলা যায়। ঠিক আছে, কয়টা? এখন কথা হলো কোথায় কোথায় আপনি ক্লজটাকে রিডাকশন করবেন, কোথায় কোথায় আপনি ক্লজটাকে ছোট করবেন। তিনটা জায়গায় ক্লজটাকে আপনি ছোট করতে পারবেন। প্রথম নাম্বার হচ্ছে যদি ওই অ্যাডজেক্টিভ ক্লজটা, আমি আবারও বলছি অ্যাডজেক্টিভ ক্লজটা, ঠিক আছে, ওই অ্যাডজেক্টিভ ক্লজটা যখন কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে, তখন আপনি ক্লজ মেকার এবং অক্সিলারি ভার্ব এই দুটো জিনিস ফেলে দিবেন। ঠিক আছে, শুধু ভি, অর্থাৎ শুধুমাত্র আপনার আইএনজিটা রয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপলটা রয়ে যাবে। দুই নাম্বার হলো যখন ওই অ্যাডজেক্টিভ ক্লজটা প্যাসিভ ভয়েস হবে। ঠিক আছে, যখন ওই অ্যাডজেক্টিভ ক্লজটা প্যাসিভ ভয়েস হবে তখন আপনি অক্সিলারি ভার্ব এবং ক্লজ মেকারটা ফেলে দিবেন, শুধু ভি3 রয়ে যাবে। এবং থার্ড নাম্বার হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ যদি হয়, অ্যাডজেক্টিভ ক্লজটার অক্সিলারির ভার্বের পরে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তখন আপনি অক্সিলারি এবং ক্লজ মেকার ফেলে দিয়ে শুধু কি রেখে দিবেন? প্রিপোজিশনাল ফ্রেজটা রেখে দিবেন। ঠিক আছে, তো আমি আশা করি এতটুকু ক্লিয়ার। এবার একটু ডান লিখেন কষ্ট করে, যদি বুঝে চলে আসে একটু ডান লিখেন। বুঝে আসলে একটু ডান লিখেন। আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী সেন্টেন্সে, বলেন তো পরবর্তী সেন্টেন্সের অ্যান্সার কি হবে? 2 নাম্বার বাক্যের অ্যান্সার কি হবে? 2 নাম্বার বাক্যের অ্যান্সার কি হবে? পিটার অ্যান্ড টম প্লেস টেনিস এভরি আফটারনুন উইথ ম্যারি অ্যান্ড মি। উইথ ম্যারি অ্যান্ড মি। ঠিক আছে, পিটার অ্যান্ড টম, পিটার এবং টম খেলে টেনিস। টেনিস খেলে কখন খেলে? দেখুন, আমরা যে গতকালকে পড়েছি একটি বাক্যের ইংলিশ, একটি স্ট্যান্ডার্ড সেন্টেন্সের একটি আদর্শ বাক্যের স্ট্রাকচার হচ্ছে কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে মডিফায়ার। তাহলে এই বাক্য দেখুন, এই বাক্যটিতে প্রথমে পিটার অ্যান্ড টম, ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার প্লেস, এটা হচ্ছে ভার্ব। তারা কি খেলে? প্রশ্ন করুন। তারা টেনিস খেলে, এটি হচ্ছে অবজেক্ট। এভরি আফটারনুন, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম, ওকে। এবার হচ্ছে উইথ ম্যারি অ্যান্ড মি, তাহলে উইথ হচ্ছে প্রেপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা জানি কি বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে। ঠিক আছে, এই কারণে এখানে মি বসছে, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, মি বসছে। এখন কথা হচ্ছে এখানে ভুলটা কোথায়? এই অপশনটার মধ্যে ভুলটা কোথায়? অপশন এতে ভুল। কেন ভুল? কারণ পিটার অ্যান্ড টম, এই অ্যান্ড দ্বারা যুক্ত দুটো শব্দ, অ্যান্ড দ্বারা যুক্ত দুটো শব্দ যখন দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝাবে, আলাদা পার্সনকে বোঝাবে, তখন আমরা ভার্বটা প্লুরাল হবে, কারণ সাবজেক্ট প্লুরাল, অতএব ভার্বটাও প্লুরাল। আর আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়া মানে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে, ভার্বটা হচ্ছে ঠিক নাউনের উল্টো। আমরা পড়েছি যে পেন মানে কলম, ঠিক আছে, এটা সিঙ্গুলার নাউন, এটার সাথে যখন আপনি এস যুক্ত করে দিবেন এটা প্লুরাল হয়ে গেল। বাট আপনি যদি বলেন ইট, ইট মানে খাওয়া, আর ইটস, ঠিক আছে, যদি আমি প্রশ্ন করি এই দুটো ভার্বের মধ্যে কোনটি সিঙ্গুলার আর কোনটি প্লুরাল,
তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে এই যে এটি হচ্ছে সিঙ্গুলার, এটি হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, এটি হচ্ছে ভাই সিঙ্গুলার, আর এটি হচ্ছে প্লুরাল। এটি কি? এটি হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তার মানে এখানে ভুলটা কোথায়? অপশন এতে ভুল এখানে, ঠিক আছে। অপশন এতে কি হবে? এটি প্লেস না হয়ে এটি হবে প্লে। আমি আশা করি ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় নাম্বার বাক্যটিতে যাব। দ্বিতীয় নাম্বার বাক্যে ভুলটা কোথায় একটু বলুন, যে দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে ভুলটা কোথায়? যে দেয়ার ওয়ার এ টাইম দ্যাট আই ইউজড টু সুইম 5 laps এভরি ডে বাট নাও আই ডু নট হ্যাভ ইনাফ টাইম। এই বাক্যটিতে ভুল কোথায়? এই বাক্যে ভুল কোথায়? এই বাক্যে ভুলটা কোথায় হবে? একটু খেয়াল করুন, এই যে দেয়ার, মনে রাখবেন দেয়ার, তারপরে হেয়ার, ঠিক আছে। অপূর্ব দে উনি অ্যান্সার করেছেন ওয়াজ হবে, গুড, ভেরি গুড, ঠিক আছে। হেয়ার দেয়ার, এই যে হেয়ার দেয়ার, এটার পরের অংশ হচ্ছে সাবজেক্ট। হেয়ার এবং দেয়ারের পরের অংশ হচ্ছে সাবজেক্ট। তাহলে হেয়ার এবং দেয়ারের পরে কি আছে? হেয়ার এবং দেয়ারের পরে আমরা দেখতে পাচ্ছি এ আছে, তো এ মানে তো সিঙ্গুলার। এই শব্দের অর্থ হচ্ছে একটি, এই শব্দের অর্থ হচ্ছে একটি, ঠিক আছে। তার মানে সিঙ্গুলার বোঝাচ্ছে। তো এখানে যদি সিঙ্গুলার বোঝায়, ভার্বটা তো ওয়ার হবে না, ভার্বটা কি হবে? ভার্বটা হয়ে যাবে আপনার ইজ। ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা ইজ হয়ে যাবে, ঠিক আছে। কেন? কারণ আমরা জানি হেয়ার এবং দেয়ার এটার পরের অংশ সাবজেক্ট, হেয়ার এবং দেয়ারের পরের অংশ সাবজেক্ট। এবং অপশন বিতে খেয়াল করুন, দ্যাট আই ইউজড টু সুইম, এই যে আই ইউজড টু কখন বসে? ইউজড টু হচ্ছে অতীতকালের কোনো অভ্যাস যেটা বর্তমানে আর রানিং নেই, ঠিক আছে। তাহলে ইউজড টু দ্বারা বোঝায় হচ্ছে অতীতকালের এমন কোনো অভ্যাস যেটা বর্তমানকালে আর চলমান নেই, অর্থাৎ আমি বর্তমানকালে এই কাজটি আর করছি না। এটিই হচ্ছে আপনার, এটি হচ্ছে ইউজ টু ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। এবং তখন ইউজ টুর পরে ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে। ইউজ টুর পরে তখন ভার্বের বেস ফর্ম হবে। আর যদি আপনি বর্তমানকালের কোনো অভ্যস্ততা বোঝান, বর্তমানকালে, ঠিক আছে, আপনি করছেন, আই এম ইউজড টু রিডিং 5 hours অ্যাট স্ট্রেচ, ঠিক আছে, আমি একটানা 5 ঘন্টা পড়তে পারি, তাহলে এটি বর্তমানকালে আপনি এই কাজটি করতে অভ্যস্ত, ঠিক আছে। তাহলে বর্তমানকালে অভ্যস্ততা বোঝানোর জন্য আমরা ইউজড টু, বি ইউজ টু প্লাস আইএনজি বসাই, ঠিক আছে। আমি আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। এই কারণে দেখুন বলছে একটা সময় ছিল যখন আমি দৈনিক সাঁতার কাটতাম, ঠিক আছে, কিন্তু বাট আমি বর্তমানকালে আমার হাতে ইনাফ সময় নাই, তাহলে আমি অতীতকালে সাঁতার কাটতাম বাট এখন আর সাঁতার কাটি না, ঠিক আছে। তাহলে অতীতকালীন অভ্যাস বোঝানোর জন্য ইউজড টু প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। এখন কথা হলো, খুবই কেয়ারফুলি খেয়াল করেন। আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া কিছু কিছু বাক্যে তো দেখি যে বি ইউজড টুর পরে আইএনজি হয় না, বি ইউজড টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কেন হয়? ভাইয়া প্রশ্ন হচ্ছে, আপনি নর্মালি একটা জিনিস মনে রাখবেন, বি ইউজড টুর আগে, ঠিক আছে, এই যে বি ইউজড টুর আগে, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা খাতায় লিখে নেন, ঠিক আছে। বি ইউজড টু, এই বি ইউজড টুর আগে যদি দেখেন মানুষ আছে, বি ইউজড টুর আগে যদি দেখেন মানুষ আছে, ঠিক আছে, তখন এখানে আপনার আইএনজি হবে। কি বললাম? এখানে মানুষ থাকলে এখানে আইএনজি হবে। আর যদি দেখেন যে বি ইউজড টুর আগে মানুষ নেই, কোনো বস্তু আছে, বস্তু, বি ইউজড টুর আগে কি আছে? কোনো বস্তু আছে, যদি বস্তু থাকে তখন বি ইউজড টুর পরে এখানে বেস ফর্ম বসবে, এখানে কি বসবে? তখন বেস ফর্ম বসবে, ঠিক আছে। তো আমি আশা করি এটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে বি ইউজড টুর আগে যদি দেখেন যে মানুষ আছে, তখনই আমরা কেবল কি বসাবো? তখনই আমরা বি ইউজড টুর আগে যখন মানুষ থাকবে তখন এটার পরে আইএনজি বসাবো, আর বি ইউজড টুর আগে যদি বস্তু থাকে তখন আমরা ভার্বের বেস ফর্মটা বসাবো। আমি আশা করি ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হন তাহলে একটু ডান লিখে দেন। আর অপশন ডিতে দেখুন, অপশন ডিতে কি আছে? হ্যাভ ইনাফ টাইম, ঠিক আছে। তাহলে ইনাফ টাইম আমরা জানি যে ইনাফ এর আগে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসে, আর ইনাফের পরে নাউন বসে, ঠিক আছে। এই উদাহরণটা আমাদের সামনেই আসবে, আমরা তখনই এটি আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন আমরা পরবর্তী বাক্যটিতে যাই, নেক্সট সেন্টেন্সে।
আচ্ছা, বলুন এই যে পরবর্তী সেন্টেন্সের অ্যান্সারটা কি হবে? হি ওয়াজ ড্রিঙ্ক এ কাপ অফ কফি ওয়েন দ্য টেলিফোন র্যাং। হি ওয়াজ ড্রিঙ্কিং এ কাপ অফ কফি ওয়েন দ্য টেলিফোন র্যাং। সে এক কাপ কফি খাচ্ছিল, এমন টাইমে টেলিফোন বেজে উঠল। বলুন। এই যে অপশনটা হি ওয়াজ ড্রিঙ্ক, হি ওয়াজ ড্রিঙ্ক, এটা এখানে কি হবে? হি ওয়াজ ড্রিঙ্ক কি হবে? হ্যাঁ, ড্রিঙ্কিং। একটু খেয়াল করুন, এই যে বি ভার্ব, বি ভার্ব, হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে বি ভার্ব, ওয়াজটা হচ্ছে একটা বি ভার্ব। বি ভার্বের পরে মনে রাখবেন, বি ভার্বের পরে, এটা একটু মুছে দিই, ঠিক আছে? বি ভার্ব, এই বি ভার্বের পরে মনে রাখবেন ভার্বের দুইটা ফর্ম বসে। বি ভার্বের পরে হয় আইএনজি হবে, নয়তো ভি থ্রি হবে। বি ভার্বের পরে হয়তো আইএনজি হবে আর নয়তো ভি থ্রি হবে, ঠিক আছে? এখন কখন হচ্ছে যে আইএনজি বসাবো আর কখন ভি থ্রি বসাবো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, জানার বিষয়। যখনই দেখবেন আইন, অর্থাৎ বি ভার্বের আগে মানুষ আছে, বি ভার্বের আগে যদি ভাই মানুষ থাকে তখন বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, ক্লিয়ার কথা। আর বি ভার্বের আগে যখন দেখবেন বস্তু আছে তখন বি ভার্বের পরে ভি থ্রি হবে, ঠিক আছে? আমি যদি ক্লিয়ার হই তাহলে একটু ডান লিখবেন এখানে, আপনারা যদি বুঝে আসে তাহলে একটু কষ্ট করে ডান লিখবেন। আপনাদের কি বুঝে আসছে কিনা? এখানে একটু, তাহলে আমি আপনাদেরকে এতটুকু ক্লিয়ার করতে পেরেছি যে বি ভার্বের আগে যদি আপনি মানুষ দেখেন তখন বি ভার্বের পরে আইএনজি হবে, তাহলে এখানে ড্রিঙ্ক না হয়ে এটা হয়ে যাবে ড্রিঙ্কিং। আর বি ভার্বের আগে যদি আপনি কি দেখেন, বস্তু দেখেন, তখন বি ভার্বের পরে ভি থ্রি বসাবো, আমরা ভি থ্রি বসাবো। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, আমরা পরবর্তী বাক্যে যাই। এই পরের সেন্টেন্সের অ্যান্সারটা কি হবে একটু বলেন। পরের সেন্টেন্সের অ্যান্সারটা কি হবে? পরের বাক্যের অ্যান্সারটা কি হবে? We called yesterday our friends. We called yesterday our friends in Boston to tell them about the reunion that we are planning. এখানে ভুলটা কোথায় একটু খেয়াল করুন। আমরা যে সেন্টেন্স মেক করি, সেন্টেন্স মেকের সিকোয়েন্স কি? প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভার্ব বসবে। প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট বসবে। এবং এটার পরে, এই অবজেক্টের পরেই হচ্ছে আমরা মডিফায়ারগুলো বসাবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু খেয়াল করুন, উই হচ্ছে সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্ব, আমরা ডাকলাম, কাদেরকে ডাকলাম? আওয়ার ফ্রেন্ডস, আমার বন্ধু বান্ধবকে ডাকলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তার মানে আওয়ার ফ্রেন্ডস হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে? তাহলে অবজেক্টটা কোথায় চলে যাবে? ঠিক ভার্বের আগে, সরি ভার্বের ঠিক পরে, ঠিক আছে? তাহলে উই কল্ড আওয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুদেরকে ডাকলাম। এখন কথা হচ্ছে এমপিটিতে আসেন, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম, ঠিক আছে? এখন প্লেস আসবে, যেহেতু ম্যানার নাই এই বাক্যে তখন প্লেস আসবে। কোথায় ডাকলাম? ইন বোস্টন। কোথায় ডাকলাম? ইন বোস্টন, জায়গার নাম বসবে, ঠিক আছে? এটার পরেই আমরা টাইম, মডিফায়ার অফ টাইমকে নিয়ে আসবো। তাহলে উই কল্ড আওয়ার ফ্রেন্ডস ইন বোস্টন ইয়েস্টারডে টু টেল দেম অ্যাবাউট দ্য রিউনিয়ন দ্যাট উই আর প্ল্যানিং, ঠিক আছে? আমি আশা করি ক্লিয়ার। তাহলে অপশন বিতে কি হবে আপনারা বুঝতে পেরেছেন। এবার চলেন অপশন এরপরের বাক্যটিতে, বলেন এই বাক্যে অ্যান্সার কি হবে? দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং লাস্ট নাইট আউটডোরস, ঠিক একই সমস্যা, একই সমস্যা, ঠিক আছে? দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং লাস্ট নাইট আউটডোরস ওয়েন ইট বিগেন টু রেইন ভেরি হার্ড, ঠিক আছে? ইট বিগেন টু রেইন ভেরি হার্ড। তাহলে এই বাক্যে ভুলটা কোথায়? এই বাক্যে খেয়াল করুন, চিলড্রেন হচ্ছে আমরা জানি একটা প্লুরাল নাউন, চিলড্রেন এটা প্লুরাল, সেজন্যে ওয়ার হয়েছে, এটা ঠিকঠাক আছে, এটাতে কোনো ভুল নেই।
অপশন, আচ্ছা, চিলড্রেন ওয়ার প্লেয়িং, বাচ্চারা কি করছিল, খেলাধুলা করছিল। কোথায় খেলছিল, কখন খেলছিল, তাহলে এমপিটি, এমপিটি, যেহেতু এখানে অবজেক্ট নেই। ঠিক আছে, কোথায় খেলছিল, কখন খেলছিল, আউটডোরস, তাহলে আউটডোরসটা আগে চলে যাবে এবং লাস্ট নাইটটা পরে চলে যাবে। হ্যাঁ, নাহিদুল, কি নাম, একটু নাহিদুল রাইহান বোধ হয় ওনার নাম, উনি অ্যান্সার ঠিক করেছেন। ঠিক আছে, এই যে আপনারা যদি আমার আগে অ্যান্সার করতে পারেন তাহলেই হচ্ছে যে আপনারা কনফিডেন্স হবেন, আরও বেশি কনফিডেন্ট হবেন যে না আমি অ্যান্সার করতে পারতেছি, স্যারের আগে আমি অ্যান্সার করতে পারতেছি। তাহলে এখানে অপশন ভুল কোথায়, এটাতে। ঠিক আছে, ওকে। এবার নেক্সট সেন্টেন্স, এবার এটাতে দেখুন, দোজ হোমওয়ার্ক দ্যাট ইয়োর টিচার অ্যাসাইন্ড is due on Tuesday unless you have made prior arrangement to turn it in late. আচ্ছা, তাহলে এখানে ভুলটা কোথায়, এই অপশনটাতে, এই প্রশ্নটাতে ভুলটা কোথায় বলেন, এই প্রশ্নটাতে ভুলটা কোথায়? এবং আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি এই প্রশ্নটার অ্যান্সার কে কে দিতে পারেন। এই যে দ্যাট ইউর টিচার অ্যাসাইন্ড, এটা কোন ক্লজ, এই ক্লজটা কোন ক্লজ, একটু অ্যান্সার করে দেন আমাকে, একটু আমাকে অ্যান্সার করে দেন। একটু আমাকে অ্যান্সার করেন যে এটা কোন ক্লজ, আমি একটু আপনাদেরকে দেখি আপনারা ক্লজ চেনেন কিনা, একটু ক্লজটা চেনেন কিনা একটু দেখেন, পারেন কিনা দেখি। অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ, মাহমুদুল হোসাইন আবিদ উনি ঠিক ঠিক অ্যান্সার দিয়েছেন। এটি এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, এটি একটি কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটির আগে একটা নাউন আছে দেখেন। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, আপনারা ক্লজ যদি না চিনে থাকেন এটা বড় একটা উইকনেস আপনাদের। ঠিক আছে, ক্লজটা চিনতে হবে। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই আপনাকে ক্লজ চিনতে হবে। তাহলে হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমরা জানি দোজ বসে না, কি বসে, দ্যাট বসে। ঠিক আছে, অথবা দিস বসে, দিস অথবা কি বসে, দ্যাট বসে আনকাউন্টেবল নাউনের আগে। তার মানে এখানে দোজ বসানোটা ভুল হয়েছে, এখানে দোজ বসানোটা কি হয়েছে, ভুল হয়েছে। না না, আপনি ইয়ে লিখেছেন সৌরভী, উনি অ্যাডজেক্টিভ নাউন ক্লজ লিখেছেন, বাট দিস ইজ নট এ নাউন ক্লজ ভাই, এটা নাউন ক্লজ না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই কি থাকবে, একটা নাউন বা প্রোনাউন থাকবে, যেটাকে অ্যাডজেক্টিভ ক্লজটা কি করবে, মডিফাই করবে। ঠিক আছে, তাহলে এখানে ভুলটা ক্লিয়ার কিনা আপনাদের সবার, আমি আশা করছি এখানে আপনাদের সবকিছু ক্লিয়ার, এইখানে আর কোনো ভুল নেই। ঠিক আছে, দেখুন এই যে দ্যাট, এটা একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের আগের অংশ সাবজেক্ট, এই কারণে এখানে ভার্বটা কি হয়েছে, ইজ হয়েছে, ভার্বটা কি হয়েছে, ইজ হয়েছে। ঠিক আছে, ভার্বটা কি হয়েছে, এখানে ইজ হয়েছে। কেন হয়েছে সেটা আশা করছি বোঝাতে পেরেছি। হোমওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, সেজন্য ভার্বটা কি হয়েছে, ইজ হয়েছে। ঠিক আছে, ওকে, লেটস জাম্প টু দ্য নেক্সট এক্সাম্পল। আচ্ছা, এবার প্লিজ গিভ মি আ ফিউ কফি অ্যান্ড সাম ডোনাটস ইফ ইউ হ্যাভ এনি লেফট। বলেন এই বাক্যে অ্যান্সার কি হবে, এই বাক্যে অ্যান্সার কি হবে, বলুন এই বাক্যের অ্যান্সার কি হবে। এই বাক্যটির অ্যান্সার কি হবে, একটু দ্রুত দ্রুত লিখতে হবে। প্লিজ গিভ মি আ ফিউ কফি অ্যান্ড সাম ডোনাটস, এখানে অ্যান্সার কি হবে। হ্যাঁ, এখানে অনেকে অ্যান্সার দিচ্ছেন, এটা আ লিটল হবে, কি হবে, আ লিটল। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিচ্ছেন এটি আ লিটল হবে। কেন আ লিটল হবে, আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে কফি, কফি একটা আনকাউন্টেবল নাউন, কফি কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, কফি হচ্ছে একটি
আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আনকাউন্টেবল নাউনের আগে কি থাকে না, আনকাউন্টেবল নাউনের আগে ফিউ বসে না, লিটল বসে, আ লিটল। ঠিক আছে, আ লিটল কি হবে, আ লিটল হবে। তাহলে প্লিজ গিভ মি আ, হ্যাঁ, লিটল কফি অ্যান্ড সাম ডোনাটস। খেয়াল করেন এই যে ডোনাটস, ভাই এই ডোনাটসটা কিন্তু প্লুরাল হয়েছে। ঠিক আছে, কেন, এই যে সামের পরে এসছে, সামের পরে, সেজন্যে। ঠিক আছে, তাহলে আমরা জানি সামের পরে কাউন্টেবল নাউনও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও বসতে পারে, আর সামের পরে সবসময় কাউন্টেবল নাউন বসলে সেটি প্লুরাল হবে, সেটি কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে এই অপশনটাতে ভুল। ওকে, পরবর্তী বাক্যে যাই। পরবর্তী বাক্যে কি বলেছে, দেয়ার আর 10 চাইল্ডস। তাহলে আমরা সেদিন পড়েছি, একটু আগেও পড়েছি যে দেয়ার এর পরের অংশ সাবজেক্ট। তাহলে দেয়ার এর পরে কি আছে, দেয়ার এর পরে আছে চাইল্ডস। ওকে, এখানে ভার্ব কি দিয়েছে, আর। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে চাইল্ডস কি হয় নাকি চিলড্রেন হয়, চাইল্ডস হয় নাকি চিলড্রেন হয়, কি হয়, চাইল্ড হচ্ছে এক বচন আর চিলড্রেন হচ্ছে বহু বচন, চিলড্রেন হচ্ছে বহু বচন, চিলড্রেন হচ্ছে বহু বচন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, চিলড্রেন হবে, এটা খুবই ইজি, আমি বুঝতেই পারছি। ঠিক আছে, এখানে আর আমি মনে করি না কোনো সমস্যা আছে যে মাঠে 10 জন ছেলে খেলাধুলা করছিল, বাট ইয়োর চাইল্ড, ঠিক আছে, এই যে চাইল্ড মানে একজন, তোমার সন্তান সেখানে নেই, অ্যামাং দেম। অ্যামাং কখন বসে, অ্যামাং, অ্যামাং একটা প্রেপোজিশন, আর আমরা জানি অ্যামাংটা বসে হচ্ছে যখন অনেকের মাঝে বুঝায়। ঠিক আছে, দুইয়ের অধিক বুঝালে অ্যামাং বসে। ওকে, পরের বাক্যে যাই। বলেন এই বাক্যে অ্যান্সার কোনটা সঠিক। পিপল রেসপেক্টেড জর্জ ওয়াশিংটন বিকজ হি ওয়াজ এ অনেস্ট ম্যান and he turned out to be one of the greatest military leaders। এখানে অ্যান্সার কোনটা হবে, এখানে অ্যান্সার কোনটা হবে, খেয়াল করেন কোনটা অ্যান্সার হবে। আমরা জানি বিকজ এর পরে ক্লজ বসে, বিকজ এর পরে ক্লজ বসে, তাহলে ক্লজ বসছে কিনা একটু খেয়াল করেন। তাহলে হি ওয়াজ ক্লজ বসছে, ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এ অনেস্ট ম্যান, আমরা জানি এইচ যখন এটা অ এর মতো উচ্চারিত হয়, অ, হ না, এটা অ এর মতো উচ্চারিত হলে এটার আগে এন বসে, এ বসে না, কি বসে, এন বসে। ঠিক আছে, এবং দেখেন ওয়ান অফ, এই ইম্পর্টেন্ট রুলস, এটা একটা খুব ইম্পর্টেন্ট রুলস। ওয়ান অফ, ওয়ান অফ থাকলে নাউনটা প্লুরাল হয়, মনে রাখবেন, ওয়ান অফ এর পরে শেষের নাউনটা মাস্ট বি প্লুরাল। ঠিক আছে, ওয়ান এর পরের নাউনটা কি ফর্ম হবে, প্লুরাল ফর্ম হবে, বাট যদি এটার পর একটা ভার্ব থাকে সিঙ্গুলার হবে, ভার্বটা তখন সিঙ্গুলার হবে। ওয়ান অফ এর পরে নাউনটা অলওয়েজ প্লুরাল, বাট ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব, ভার্বটা হয়ে যাবে তখন সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স অ্যান্সার কি হবে, হি ইজন্ট ড্রাইভিং টু দ্য কনভেনশন ইন মার্চ অ্যান্ড, হি ইজন্ট ড্রাইভিং টু দ্য কনভেনশন ইন মার্চ অ্যান্ড নিদার দে আর। এইটাতে অ্যান্সার কি হবে বলেন। তাহলে এখানে আইএনজি হয়েছে, কেন হয়েছে, কারণ আমি বলেছি যে বি ভার্বের আগে যদি মানুষ দেখেন তাহলে আইএনজি, বি ভার্বের আগে মানুষ দেখলে আইএনজি। ঠিক আছে, বি ভার্বের পরের ভার্বটা তখন আইএনজি হয়ে যাবে। টু দ্য কনভেনশন, কনভেনশন ইন মার্চ, আমরা জানি মাসের নামের আগে ইন বসে। ঠিক আছে, মাসের নামের আগে ইন বসে। হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। ভাই নেগেটিভ এগ্রিমেন্ট মানে কি, নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে আগে নিদার বসবে, NEITHER, নিদার, নিদার, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, নিদার অক্সিলারি প্লাস সাবজেক্ট, নিদার অক্সিলারি প্লাস সাবজেক্ট। এটা আপনারা খুব দ্রুত অ্যান্সার করতে পারছেন, আপনাদের তো ইংলিশ অনেক অ্যাডভান্স দেখছি আমি, আপনারা তো অনেক দ্রুত অ্যান্সার করতে পারছেন। নট প্লাস ইদার, ঠিক আছে, ইদার। দেখুন এই যে রুলসগুলো আপনারা অনেকবার পড়েছেন, কেন ভুলে যান, কারণ হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস যে করেন না, কিন্তু আমার যখন আপনারা ক্লাসে আসেন তখন ঠিকই দ্রুত অ্যান্সার করতে পারেন, আমার আগেই অ্যান্সার করে ফেলেন দেখি, বাট নিজেরা যখন পড়েন তখন আটকে যান, পরীক্ষায় গিয়েও ভুল করেন। এত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এত ইজি আসার পরেও মানে আপনাদের হিমশিম খাওয়ার অবস্থা। ঠিক আছে, তো এগুলো করা যাবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে একটু খেয়াল করুন অক্সিলারি ভার্বটা কোথায় বসবে, অক্সিলারি ভার্বটা হচ্ছে নিদারের পরে এবং সাবজেক্টের আগে। ঠিক আছে, এই জায়গায়, তাহলে নিদার আর দে হবে, নিদার আর দে, তার মানে অপশন ডিতে ভুল, অপশন ডিতে ভুল। আমি আশা করছি ক্লিয়ার এটা আপনাদের। ওকে,
পরবর্তী বাক্যে যাওয়া যাক। পরবর্তী বাক্যে বলেছে ক্যাথরিন ইজ স্টাডিং ল অ্যাট দ্য ইউনিভার্সিটি অ্যান্ড সো ডাজ জন। তাহলে একটু খেয়াল করেন এটা কি হবে, এটা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টে আমরা জানি অক্সিলারি ভার্ব, এখানে সো আগে এসছে, কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে। কিন্তু অক্সিলারি ভার্বটা খেয়াল করেন, অক্সিলারি ভার্ব কি আসছে, ডাজ আসছে। কিন্তু মেইন ক্লজে কি, মেইন ক্লজে আপনার বি ভার্ব আছে না? হ্যাঁ, মেইন ক্লজে বি ভার্ব আছে। তো এখানে যদি বি ভার্ব থাকে এখানে আমাদেরকে বি ভার্বই বসাতে হবে। সো ইজ জন, সো ইজ জন। ঠিক আছে, আমি আশা করছি আপনাদের এটা ক্লিয়ার। হ্যাঁ, কে লিখেছেন এটা? অর্পিতা দে, উনি ভালো, উনি অ্যান্সার ঠিকই করেছেন। তারপরে সানিয়া আনোয়ার সৌরভী, উনি ভালো লিখেছেন, ভেরি গুড, আপনাদের অ্যান্সার ঠিক হয়েছে। মাহমুদুল রায়হান, না নাহিদুল রায়হান, আচ্ছা নাহিদুল রায়হান, আপনার নামটা আমি ভুল উচ্চারণ করে ফেলেছি, সরি। ঠিক আপনার, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সো ইজন্ট জন, হ্যাঁ, ইনাফ। আচ্ছা, সো ইজন্ট কেন হবে ভাই? ইয়া মাহমুদুল হোসাইন আবিদ, মাহমুদুল হোসাইন আবিদ ভাই একটু খেয়াল করেন, সো ইজন্ট হবে কেন? সো ইজন্ট তো হবে না, সো ইজন্ট হবে না। কেন হবে না? কারণ এটা তো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টে ইজন্ট হবে না, নেগেটিভ অ্যাগ্রিমেন্টে ইজন্ট হবে। মেইন ক্লজটা যেহেতু অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ হবে। হ্যাঁ, সো ইজ জন হবে। মাহমুদুল হোসাইন আবিদ, একটু কারেকশন করে নেন, এটা কি হবে না, সো ইজন্ট হবে না ভাই, সো ইজ হবে, সো ইজ জন। কেন সো ইজ জন হবে? ক্লিয়ার হয়ে নেন। মেইন ক্লজটা দেখতে হবে, মেইন ক্লজটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? ঠিক আছে, মেইন ক্লজটা কি, মেইন ক্লজটা, হ্যাঁ, সো ইজ জন, মেইন ক্লজটা দেখতে হবে। মেইন ক্লজ অ্যাফার্মেটিভ না নেগেটিভ? মেইন ক্লজ যদি অ্যাফার্মেটিভ হয় অ্যাগ্রিমেন্টও অ্যাফার্মেটিভ হবে, আর মেইন ক্লজ নেগেটিভ হলে অ্যাগ্রিমেন্টও নেগেটিভ হবে। হ্যাঁ, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। পরের বাক্য, দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট ইট কান্ট হার্ডলি অপারেট অ্যানিমোর। তাহলে দ্য কোম্পানি এটা সিঙ্গুলার, সে কারণে হ্যাজ হয়েছে, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। সো লিটল মানি দ্যাট, ঠিক আছে। তাহলে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই কারণে লিটল বসছে, ঠিক আছে। তাহলে ইট ক্যান্ট হার্ডলি অপারেট অ্যানিমোর, ঠিক আছে। তাহলে আমরা জানি কান্ট হার্ডলি হয় না, কেন হয় না? কারণ হার্ডলি এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব, দুটো নেগেটিভ শব্দ একই সেন্টেন্সে হয় না, কান্ট হার্ডলি হয় না, এটা ক্যান হার্ডলি হবে। ইট ক্যান হার্ডলি অপারেট অ্যানিমোর, ইট ক্যান হার্ডলি অপারেট অ্যানিমোর, কান্ট হবে না, কি হবে, ক্যান হবে, ঠিক আছে, কান্ট হবে না। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ, রিডান্ডেন্সি, এটা রিডান্ডেন্সি জনিত ভুল, সবাই অ্যান্সার ঠিক অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড ভেরি গুড। মাহমুদুল রায়হান, নাহিদুল রায়হান ঠিক অ্যান্সার করেছেন, অর্পিতা দে, হ্যাঁ, উনিও ভেরি গুড। এই তো আপনারা তো অনেক অ্যাডভান্স, আপনারা অনেক অ্যাডভান্স। হ্যাঁ, ভেরি গুড, ক্যান হার্ডলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার পরের বাক্যটি বলেন, পরের সেন্টেন্সটা কি হবে? দ্রুত অ্যান্সার করেন, আমার আগে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। আমি সঠিক অ্যান্সারটা বলবো না, আমি আগে আশেপাশের অপশনগুলো কারেকশন করব, আমি আপনাদের অ্যান্সার দেখেই সঠিক অ্যান্সারটা বলবো। মাই কাজিন অ্যাটেন্ডস, তাহলে মাই কাজিন এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে, ঠিক আছে, কোনো ভুল নেই অপশন এতে। ইউনিভার্সিটি, তাহলে ইউ, না, এই খেয়াল করেন আমি অ্যান্সার ঘুরিয়ে দিয়েছি। ইউর মতো উচ্চারিত হচ্ছে এখানে। ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হয় তখন কি এ বসবে নাকি এন বসবে? তখন তো এই বসবে। অর্পিতা দে ঠিক করে নেন, এটা কিন্তু টোফেল থেকে ঘুরিয়ে দিয়েছি আমি বাক্যটি, টোফেলে এখানে ভুল আছে, বাট আমি সেন্টেন্সটা ঘুরিয়েছি এখানে, একটু খেয়াল করেন। মাই কাজিন অ্যাটেন্ডস এ ইউনিভার্সিটি, তাহলে ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হবে, ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হবে, ঠিক আছে, তখন এ বসবে, তার মানে এখানে এটা ঠিকঠাক আছে, অপশন বি তে ভুল নেই। ইন দ্য মিড ওয়েস্ট উইচ স্পেশালাইজ ইন অ্যাস্ট্রোনমি, আমার কাজিন মিড ওয়েস্টে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে যেটা আপনার কি নিয়ে স্পেশালাইজ, কি নিয়ে, অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, জ্যোতির্বিদ্যা নিয়ে, যেটা ভালো। খেয়াল করেন এই যে উইচ, এই উইচটা কি, রিলেটিভ প্রোনাউন, উইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এখানে, হ্যাঁ, স্পেশালাইজেস, এই তো আপনারা তো অনেক অ্যাডভান্স,
সানিয়া আনোয়ার সৌরভী উনি, হ্যাঁ, অর্পিতা দে উনিও স্পেশালাইজেস, ইয়েস ইয়েস, নাহিদুল রাইহান উনিও স্পেশালাইজেস, ভেরি গুড। আপনারা এই তো ভালো লিখেছেন, ভালো লিখেছেন। তাহলে হুইচটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনের কোন অংশ সাবজেক্ট? আগের অংশ সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আগের অংশে কি? আগের অংশে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পুরো ক্লজটা, ঠিক আছে? এই পুরো ক্লজটা রিলেটিভ প্রোনাউনের আগের অংশ। এবার দেখেন এখানে সাবজেক্ট কোনটা? এ ইউনিভার্সিটি ইন দ্য মিড ওয়েস্ট, এখানের মধ্যে সাবজেক্ট কোনটা? এখানের মধ্যে এই যে এটা হচ্ছে একটা প্রিপোজিশন, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, ওকে? এই যে ইউনিভার্সিটি এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে স্পেশালাইজ, ঠিক আছে? তো এখানে যেহেতু ইউনিভার্সিটি বলেছে সে কারণে আমরা স্পেশালাইজ না লিখে কি লিখতে হবে? স্পেশালাইজেস, স্পেশালাইজেস, ঠিক আছে? ভার্বটা সিঙ্গুলার করতে হবে, ঠিক আছে? ভেরি গুড। আপনারা, আপনাদের বোঝাই যাচ্ছে আপনাদের প্রিপারেশনটা খুবই পাকাপোক্ত, ঠিক আছে? এভাবেই পড়তে হবে, এভাবেই পড়তে হবে। এবার পরের সেন্টেন্সে আমরা চলে যাচ্ছি। বলেন নেক্সট সেন্টেন্সের অ্যান্সার কি হবে? দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড ইন টেক a field trip to the National History Museum, but they were not able to raise enough money. But they were not able to raise enough money. বলেন কি হবে? এখানে খেয়াল করুন, এবল থাকলে গতকালই পড়েছি এবলের পরে ভার্বটা ইনফিনিটিভ হয়, এবলের পরের ভার্বটা ইনফিনিটিভ হয়। অনেকেই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছেন। ইন টেকিং, দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত। তাহলে এবলের পরে ইনফিনিটিভ হবে, আর ক্যাপাবলের পরে আইএনজি হবে, জিরান্ড হবে। ক্যাপাবলের পরে জিরান্ড হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে অপশন ডিতে কোনো ভুল দেখতে পেলাম না। এবং এখানে স্টুডেন্টস প্লুরাল, এই কারণে ওয়ার বসছে, কোনো ভুল নেই, ঠিক আছে? এবং ওয়ারটা যেহেতু বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এটার পরে ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ, এটাতেও কোনো ভুল নেই। আর আমরা জানি ইন্টারেস্টেড সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন বসে, এবং ইন যেহেতু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি হয়, সে কারণে এটা টেক না হয়ে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে টেকিং। এটা কি হয়ে যাবে? টেকিং, ঠিক আছে? এটা হয়ে যাবে টেকিং। যারা ধরতে পেরেছেন ভেরি গুড, ঠিক আছে? ইন টেকিং, এটা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড। হ্যাঁ, পরের বাক্যে আসেন। নেক্সট সেন্টেন্সের অ্যান্সার কি হবে? বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে। তাহলে বিকজ এর পরে কি বসে? বিকজ এর পরে কি বসে? বিকজ এর পরে ক্লজ বসে, বিকজ এর পরে ক্লজ বসে। শুনেন, এই যে আপনারা ক্লিপস টোফেলটা এই যে এভাবে পড়ছেন না, এভাবে পড়ার কারণে আপনাদের কি লাভ হবে সেটা আমি বলি। আপনারা যখন পড়াশোনা শেষ করে জবের মার্কেটে যাবেন, এখন তো আপনাদের ভর্তি যুদ্ধ আপনারা পাশ করে যাবেন যারা খুব ভালোভাবে পড়ছেন, বিশেষ করে টোফেলটা ভালোভাবে পড়ার পরে ভর্তি যুদ্ধে আপনাদেরকে আর ভাই আপনারা অনেকাংশে এগিয়ে থাকবেন, অনেকাংশে। আপনাদের গ্রামার পার্ট নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? ভর্তি জব মার্কেটে যখন যাবেন তখন আর আপনার ইংলিশ নিয়ে প্যারা হবে না, ঠিক আছে? এই কারণে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে দে হ্যাভ মুভড অ্যাওয়ে, দে হ্যাভ মুভড অ্যাওয়ে, তাহলে আমরা জানি হ্যাভের পরে V3 বসে, ওকে? এখানে ভুলটা কোথায়? তাহলে এখানে ভুলটা হচ্ছে হার্ডলি নেভার, হার্ডলি নেভার। তাহলে একটু আগে পড়ে এসেছি যে এটা রিডান্ডেন্সি জনিত ভুল, ঠিক আছে? দুইটা নেগেটিভ ওয়ার্ড সিমালটেনাসলি পাশাপাশি বসে না, তাহলে এটা রিডান্ডেন্সি, ঠিক আছে? এটা হচ্ছে রিডান্ডেন্সি জনিত ভুল বা বাহুল্য দোষ জনিত ভুল। হার্ডলি নেভার গো, ওকে? এবার আসেন পরবর্তী সেন্টেন্স। এখানে কোনটা ভুল অ্যান্সার বলেন? আস স্টুডেন্টস, আস স্টুডেন্টস উড রাদার নট অ্যাটেন্ড নাইট ক্লাসেস। আস স্টুডেন্টস উড রাদার নট অ্যাটেন্ড নাইট ক্লাসেস ইন দ্য সামার বাট উই অফেন হ্যাভ টু। এখানে ভুলটা কোথায়? তাহলে উড রাদার, খেয়াল করেন, উড রাদার থাকলে উড রাদারের পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাই, অ্যাটেন্ড বসছে, ঠিকঠাক, ঠিক আছে? উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, এই যে উই স্টুডেন্ট বলেছে, এটা কি হবে? সরি, আস স্টুডেন্ট বলেছে, এটা হয়ে যাবে উই স্টুডেন্ট। কেন উই স্টুডেন্ট হবে? কারণ হচ্ছে এটা সাবজেক্ট। এটা কি ভাই? এটা হচ্ছে সাবজেক্ট। বিশেষ করে এখানে সাবজেক্ট হচ্ছে এটা। এই যে স্টুডেন্ট, স্টুডেন্টটা কি? স্টুডেন্টটা হচ্ছে অ্যাপোজিটিভ, স্টুডেন্টটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপোজিটিভ।
হ্যাঁ, এই অ্যাপোজিটিভটা দুই প্রকার, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম, কালো পড়েছি রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ ক্লজ। ঠিক আছে, তো অ্যাপোজিটিভও দুই প্রকার, রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ঠিক আছে, রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ মানে যেই অ্যাপোজিটিভকে আপনি বাদ দিতে পারবেন না, এটাকে কমার ভিতরে লেখা যাবে না। এই কারণে দেখেন স্টুডেন্টের আগে পিছিয়ে কোনো কমা নেই, স্টুডেন্টের আগে পিছিয়ে কোনো কমা নেই, এটাকে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ বলে। ঠিক আছে, আচ্ছা অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি আমরা খেলতে গিয়েছিলাম, আমরা মানে শুধু আমরাই বলে যাই, এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসবে, ভাই আমরা মানে কি? আমরা কি টিচার? আমরা কি ছাত্র, কৃষক, লেবার, চোর, ডাকাত, কি আমরা? ঠিক আছে, তো আমি যদি আগেই বলে দিই যে আমরা শিক্ষার্থীরা, ঠিক আছে, তখন আপনাদের মানে অস্পষ্টতাটা কেটে যাবে। এই যে যেই শব্দটা দিয়ে আমি ক্লারিফাই করে দিচ্ছি আপনাদেরকে যে আমরা কারা, ঠিক আছে, সেখানেই কি হয়ে যাবে, সেটাকে বলি আমরা অ্যাপোজিটিভ। ঠিক আছে, সো যেটাকে আমরা যে অ্যাপোজিটিভটাকে আমরা কাটতে পারবো না, বাদ দিতে পারবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। আর যেটাকে বাদ দিতে পারবো, কোনো সমস্যা নাই, সেটাকে বলি নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ওকে, আচ্ছা এটা আশা করি ক্লিয়ার আপনাদের, বাট উই অফেন হ্যাভ টু। নেক্সট ক্লাস, নেক্সট সেন্টেন্স বলেন, এই বাক্যে ভুল অ্যান্সার কোনটা? এই বাক্যে ভুল অ্যান্সার কোনটা? দ্য পুলিশম্যান অর্ডার্ড দ্য সাসপেক্ট, পুলিশম্যান সন্দেহভাজন লোকটিকে আদেশ দিল না নড়ার জন্যে। তাহলে খেয়াল করুন, এটা একটা ইনফিনিটিভ। ঠিক আছে, এটা একটা ইনফিনিটিভ। হ্যাঁ, মনে রাখবেন ইনফিনিটিভকে স্প্লিট করা যায় না, ইনফিনিটিভকে বিচ্ছিন্ন করা যাবে না। ঠিক আছে, ইনফিনিটিভকে একত্রে রাখতে হবে। এবং তখন এই যে ডোন্ট, ডোন্ট এটা আগে চলে আসবে, এটা হয়ে যাবে নট, নট। ঠিক আছে, এটা নট হয়ে যাবে। ওকে, তাহলে আপনি ইনফিনিটিভের মাঝখানে আর কোনো শব্দ আনতে পারবেন না। বোঝাতে পারলাম? তাহলে নট টু রিমুভ হিজ হ্যান্ডস ফ্রম দ্য হুড অফ দ্য কার। ঠিক আছে, অপশন বি তে ভুল। হ্যাঁ, এখানে আপনারা সঠিক অ্যান্সার দিচ্ছেন, নট টু রিমুভ, নট টু রিমুভ, ভেরি গুড। ওকে, বলেন এবার পরের বাক্যের অ্যান্সার কি হবে? ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম উইথ দ্য নিউজ। বলেন তো এই বাক্যে ভুলটা কোথায়? এই বাক্যে ভুলটা কোথায়? একটু দ্রুত অ্যান্সার করতে হবে, এই বাক্যে ভুলটা কোথায় একটু। হ্যাঁ, হি, হি, ভেরি গুড, আপনারা লিখেছেন হি হবে। নো নো নো, আই কেন হবে? আপনারা আই কেন লিখছেন? মাহমুদুল রায়হান আবিদ ভাইয়া, এখানে আপনি আই কেন লিখছেন? এখানে তো আই এর প্রশ্ন না, এখানে তো হি আছে, আই কেন হবে? হি হবে, সাবজেক্টিভ প্রোনাউন হবে। কেন সাবজেক্টিভ প্রোনাউন হবে? কারণ কেন না, এটা একটা বিভার্ব। মনে রাখবেন যে বিভার্ব প্লাস বিভার্বের পরে, বিভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়। বিভার্বের পরে কোন প্রোনাউন হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়। ঠিক আছে, আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে এত বিস্তৃত করে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে এটা পড়া মানে খুবই আপনার সময় সাপেক্ষ, এবং এটা আপনারা বাসায় একা পড়বেনও না। ঠিক আছে, সো এখানের ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করেন, যাতে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের হ্যাসেল পোহাতে না হয়। তাহলে বিভার্বের পরে কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কি? হি, ইট ওয়াজ হি হু কেম। তাহলে হুটা কেন ঠিকঠাক আছে? কারণ আমরা জানি হু এর পরে ভার্ব বসে। ঠিক আছে, এই হু প্লাস ভার্ব, হু প্লাস ভার্ব বসে। ঠিক আছে, আর হোম প্লাস নাউন, হোমের পরে নাউন বসে, হোমের পরে বসে হচ্ছে নাউন, হোমের পরে নাউন বসে, আর হু এর পরে ভার্ব বসে। ওকে, নেক্সট, মাই ব্রাদার ডাজন্ট কেয়ার হাউ মাচ ডাজ দ্য কার। তাহলে এখানে বলেন তো ভুলটা কোথায়? হাউ মাচ। ঠিক আছে, তাহলে আমরা জানি হাউ মাচ এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝে আসে, এটার পরে কি বসে? ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝে আসে, তখন আমরা আগে অক্সিলারি ভার্ব বসাতে পারবো না, আমরা অক্সিলারি ভার্ব কেটে দিতে হবে। অক্সিলারি ভার্ব কেটে দিয়ে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব বসাবো। ঠিক আছে, হাউ মাচ দ্য কার কস্ট হবে। হ্যাঁ, দ্য কার কস্ট, হাউ মাচ ডাজ দ্য কার কস্ট হবে। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে এখানে অপশন
বি তে হচ্ছে ভুল, অপশন বি তে ভুল। এবার পরের সেন্টেন্সে আসেন, পরের বাক্যে ভুলটা কোথায় বলেন, পরের বাক্যে ভুলটা কোথায়? ম্যারি অ্যান্ড হার সিস্টার, ম্যারি অ্যান্ড হার সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার অ্যান্ড সো ডাজ জিন। ঠিক আছে, সো ডাজ জিন, এখানে ভুলটা কোথায়? তাহলে ম্যারি অ্যান্ড হার সিস্টার, ম্যারি অ্যান্ড হার সিস্টার, ঠিক আছে, অ্যান্ড দ্বারা যুক্ত দুটো দুটো আপনার সাবজেক্ট, ভার্বের কোনো সমস্যা নেই, ভার্বটা ভি টু তে আছে, কোনো সমস্যা নেই, স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার, ঠিক আছে। অ্যান্ড সো ডাজ জিন, তাহলে অ্যান্সার কি হবে? সো ডিড জিন। কেন? কারণ এখানে ভি টু আছে, এখানে ভি টু আছে, তাহলে ভি টু থাকলে আমরা এখানে ডাজ না বসিয়ে ডিড বসাবো। হ্যাঁ, আপনারা সঠিক অ্যান্সার করছেন, ভেরি গুড, ভেরি গুড। সো ডিড জেন, ভেরি গুড, ডিড হবে। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, এটার অ্যান্সার কি হবে? পেট অ্যান্ড পেট had already saw that musical before he read the reviews about it। এখানে অ্যান্সার কি হবে? এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা কোথায়? একটু দ্রুত অ্যান্সার করতে হবে, ভুলটা কোথায়? হ্যাঁ, সিন, সিন, ভেরি গুড, সবাই ঠিকঠাক লিখছেন। যে হ্যাড এর পরে ভি থ্রি হয়, হ্যাড এর পরে ভি থ্রি হয়, তাহলে এখানে স না হয় এটা হয়ে যাবে সিন, এটা হয়ে যাবে কি? সিন, ঠিক আছে, এটা সিন হয়ে যাবে। ওকে, ওকে, এবং খেয়াল করেন এখানে কিন্তু আরেকটা নিয়ম অ্যাপ্লাই হয়েছে, সেটা কি বলেন তো কেউ? বিফোরের নিয়ম, আপনারা বিফোরের আগে হ্যাড প্লাস ভি থ্রি বসাবেন, বিফোর প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, বিফোরের আগে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, আর বিফোরের পরে ভি টু, ঠিক আছে, বিফোরের পরে হচ্ছে ভি টু। ওকে, তাহলে বিফোরের আগে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি আর পরে হচ্ছে ভি টু। ওকে, হ্যাঁ, পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডিফিনিট। আর আফটার যখন আসবে তখন আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের পরে তখন পাস্ট পারফেক্ট। ওকে, নেক্সট ওয়ান, দেয়ার ইজ a new oriental restaurant in town isn't it। তাহলে এটা আপনারা সবাই জানেন, এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা কোথায়? আমরা জানি ট্যাগ করার সময় ইট এবং দেয়ার, ইট যদি সাবজেক্ট হয় কিংবা দেয়ার যদি সাবজেক্ট হয়, এগুলো অপরিবর্তিত থাকে, এগুলো অপরিবর্তিত থাকে। ইজন্ট দেয়ার, হ্যাঁ, ভেরি গুড, ইজন্ট কি হবে? ইজন্ট দেয়ার হবে, ভেরি গুড, ইজন্ট দেয়ার। ওকে, নেক্সট ওয়ান, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড ভোটিং। দ্য গভর্নমেন্ট, যেহেতু গভর্নমেন্ট আমরা জানি গভর্নমেন্টটা হচ্ছে কি? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার, ঠিকঠাক আছে। হ্যাড ডিসাইডেড ভোটিং অন দ্য রেজলিউশন নাও রাদার দেন নেক্সট মান্থ। হ্যাঁ, তাহলে ডিসাইড ভার্ব, এই ডিসাইড ভার্বের পরে যখন অন্য কোনো ভার্ব দেখবেন ওই ভার্বটা ইনফিনিটিভ হয়, ঠিক আছে, ডিসাইডের পরে অন্য কোনো ভার্ব আসলে সেটা ইনফিনিটিভ হয়। ওকে, তাহলে টু ভোট হবে, ভোটিং না হয়ে কি হবে? টু ভোট, ভেরি গুড, এটা টু ভোট হবে, ভেরি গুড সবাই। হ্যাঁ, তারপরে বলেন এটার অ্যান্সার কি হবে? দ্য প্রফেসর ইজ থিঙ্কিং টু গো টু দ্য কনফারেন্স অন অ্যারোডাইনামিক্স নেক্সট মান্থ। এখানে ভুলটা কোথায়? প্রফেসর ইজ থিঙ্কিং, প্রফেসর চিন্তা করছেন যে তিনি আগামী মাসে অ্যারোডাইনামিক্স এর উপরে যে কনফারেন্স সেখানে যাবেন। ভুলটা কোথায়? এখানে ভুলটা কোথায়? আমরা জানি নেক্সট মান্থ মানে নিকটতম ভবিষ্যৎ, নিকটতম ভবিষ্যতে যদি কোনো কাজ আপনি অবশ্যই করবেন বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভেরি গুড, আপনারা অনেকে অ্যান্সার দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অফ গোয়িং, এখানে শুধু গোয়িং হবে না, এই যে থিঙ্ক, থিঙ্কের পরে একটা অফ বসবে, থিঙ্ক অফ অথবা থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক, সরি, এখানে কি হবে? থিঙ্ক অফ অথবা থিঙ্ক অ্যাবাউট, যে কোনো একটা বসবে, থিঙ্ক
এটার পরে আপনি চাইলে অফও বসাতে পারেন, আবার চাইলে অ্যাবাউটও বসাতে পারেন, থিঙ্ক অফ কিংবা থিঙ্ক অ্যাবাউট। হ্যাঁ, এবং এটার পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। ওকে, তাহলে থিঙ্কিং টু গো না হয়ে যাবে থিঙ্কিং অফ গোয়িং, থিঙ্কিং অফ গোয়িং। ঠিক আছে, এখন কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন, দ্রুত দ্রুত। শোনা যাচ্ছে? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই যে বয়টা খুলে ফেলেছি, সে কারণে ল্যাপটপ শাটডাউন হয়ে যাওয়ার উপক্রম হলো আর কি, সেই জন্য। আচ্ছা, তাহলে আমাদের প্রায় ক্লাস শেষের দিকে, ক্লাস। ওকে ওকে, তাহলে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। দ্য প্রফেসর ইজ থিঙ্কিং, এটা শেষ আমাদের। হ্যাঁ, নেক্সট ওয়ান, হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হিম টু গো টু দ্য banquet উইদাউট ড্রেসিং ফর্মালি। বলেন এখানে অ্যান্সার কি হবে? banquet হবে এটা, অ্যান্সার কি হবে এটা? হিজ ফাদার, তাহলে হিজ ফাদার হচ্ছেন এখানে সাবজেক্ট, হিজ ফাদার হচ্ছেন এখানে সাবজেক্ট। ঠিক আছে, হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হওয়ার কারণে ডাজ হয়েছে, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ হয়েছে। হ্যাঁ, ডাজ নট অ্যাপ্রুভ অফ, তাহলে খেয়াল করুন এই যে অফ এর পরে কোনো ভার্ব আসলে সেটা আইএনজি হবে। অফ এর পরে, যেহেতু অফ একটা প্রিপজিশন, এটার পরে আরেকটা ভার্ব যদি আসে আইএনজি হবে, তাহলে আইএনজি হয়েছে। ওকে, আইএনজি হয়েছে। এবং আমরা জানি নাউন কিংবা আইএনজি, নাউন কিংবা জিরান্ড এর আগে কি বসে? নাউন কিংবা জিরান্ডের আগে কি বসে? পজেসিভ অ্যাডজেক্টিভ বসে, পজেসিভ অ্যাডজেক্টিভ। হিম কিন্তু অবজেক্টিভ প্রোনাউন, হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, আর হিমের পজেসিভ অ্যাডজেক্টিভ কি? হিজ। ঠিক আছে, তাহলে এই যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বা জিরান বসবে, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বা জিরান বসবে, তাহলে ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং টু দ্য banquet উইদাউট ড্রেসিং ফর্মালি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড, আপনারা সবাই ঠিকঠাক অ্যান্সার করেছেন। ওকে, আমাদের আজকের যেই পার্টটা ছিল, আজকে আমাদের ক্লিপস্টোফেলের প্রথম যে মিনি টেস্টটা, এটা আমরা শেষ করেছি। আমি টোটাল সর্বমোট আপনাদের 10টার মতো ক্লাস আমি চেষ্টা করব ক্লিপস্টোফেল 10টা ক্লাসের মধ্যেই 450 যে এক্সারসাইজ গুলো রয়েছে এগুলো কমপ্লিট করার জন্য। এটার পরে ক্লিপসের পরে আমরা ব্যারন্সে যাব। ঠিক আছে, এই দুটো টোফেল আপনি যদি ভালো করে পড়তে পারেন, ভর্তি পরীক্ষা একদম বিন্দাস আপনি, হ্যাঁ মানে আপনি নেচে গিয়ে পরে ভর্তি পরীক্ষা যাবেন, এবং আপনি কনফার্ম থাকেন যে এখান থেকে হুবহু আপনি বিগত সালের প্রশ্নটাও যদি দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হুবহু প্রশ্ন কমন আসছে। ঠিক আছে, একেবারে বিন্দাস থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। ঠিক আছে, তো এটার পরে আমরা ব্যারন্সটা পড়বো, আর ব্যারন্সটা যে পড়াবো এটার জন্যও তো আমার একটা কি লাগবে? ইন্সপিরেশন লাগবে, তাই না? এই ইন্সপিরেশনটা আপনাদের থেকে পাবো। আমি চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী আমাদের এই ক্লাসটি যেন
করে বা দেখে, ঠিক আছে? সেজন্য আপনারা যদি আপনাদের সম্ভব হয় তাহলে আমাদের ক্লাসটা চাইলে আপনারা শেয়ার দিতে পারেন, কিংবা আপনাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে ইনফর্ম করতে পারেন, ঠিক আছে? ক্লাস শিডিউল ক্লাস শিডিউলটা হচ্ছে আমরা পোস্টেই, আমাদের ফেসবুক পোস্টেই সবসময় দিয়ে দিব, ঠিক আছে? ফেসবুক পোস্ট থেকে আপনারা জেনে নেবেন, ঠিক আছে? লিটারেচার নিয়ে আমরা ক্লাস নিব, দেখি তাহলে একটা লিটারেচার নিয়ে একদিন আমরা ফিগারেটিভ স্পিচ এসব নিয়ে আরেকটা লাইভ ক্লাস আপনাদের নিব, এটা খুব দ্রুতই নিব, ঠিক আছে? আজকের মতো আমরা আমাদের লাইভটা এখানেই শেষ করি, ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের নেক্সট ক্লাসে আমাদের, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে মেসেজ করে দিতে পারেন, আমরা হচ্ছে পরবর্তীতে এইসব প্রশ্নগুলো নিয়ে অ্যান্সার করব, ঠিক আছে? আচ্ছা, আপনারা আপনারা একটু খবর রাখতে হবে, ফেসবুকে খবর রাখতে হবে যে কখন ক্লাসটা হচ্ছে, ঠিক আছে? কারণ আমাদের পেজ থেকে প্রতিনিয়তই কোনো না কোনো পড়াশোনা যাচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিনিয়তই ভোকাবুলারি যাচ্ছে, প্রতিনিয়তই ফ্রেজ ইডিয়মস যাচ্ছে, ঠিক আছে? এগুলো পড়বেন, এবং কোন দিন ক্লাস থাকবে সেটা তার আগের রাতেই আমরা জানিয়ে দিই, ঠিক আছে? এবং ক্লিপস